ওয়েলকাম লার্নার্স, তোমাদের সকলকে শুভ্র খান ইউটিউব চ্যানেলে স্বাগত। দেখো, আজকে আমরা জানুয়ারি 2025-এর কারেন্ট অ্যাফেয়ার্স পড়বো। ঠিক আছে, 2025-এর যে গুরুত্বপূর্ণ ঘটনাগুলো ঘটেছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো দেখো, শুরু করা যাক। দেখো, আচ্ছা, তার আগে তোমাদেরকে বলে দিই, তোমরা যারা রেল এক্সামের প্রস্তুতি নিচ্ছ, ঠিক আছে, এনটিপিসি বা গ্রুপ ডি, তাদের জন্য একটা খুব ভালো খবর রয়েছে। একটা স্পেশাল ব্যাচ তোমাদের জন্য শুরু করা হয়েছে, যেখানে রেলের এক্সাম ওরিয়েন্টেড শুধুমাত্র পড়ানো হবে। ঠিক আছে, টোটাল 6 মাসের কোর্স। ঠিক আছে, 6 মাসের কোর্স, এবং প্রত্যেকটা সপ্তাহে তোমাদেরকে 18টা করে ক্লাস দেওয়া হবে। সেখানে লাইভ ক্লাস এবং রেকর্ডেড ক্লাস থাকবে। তার সাথে বলে রাখি, প্রত্যেকটা লাইভ ক্লাস, যারা লাইভ ক্লাস জয়েন করতে পারবে না তাদের জন্য কি থাকবে, প্রত্যেকটা লাইভ ক্লাসকে রেকর্ডেড ফর্মে দেওয়া হবে। তাছাড়া থাকবে তোমাদের ডাউট ক্লিয়ারিং আলাদা করে ক্লাস, এবং 15টা ফুল মক টেস্ট। ঠিক আছে, এমনি মক টেস্ট তো তোমাদের প্রত্যেক সপ্তাহে হবে, কিন্তু ফুল মক টেস্ট সেটা 15টা দেওয়া হবে। আর ফিজ মাত্র 1500 টাকা, 6 মাসে 1500 টাকা। ঠিক আছে, তো তোমরা যারা ইন্টারেস্টেড, তোমরা যারা চাইছো যে 2025-এ একটা সরকারি চাকরি নিয়ে নিতে, কারণ দেখো, প্রত্যেকেই চায় যে এই বছরেই করে নেব। তো তুমি যদি চাও যে আমিও এই বছর করে নিতে চাই, তাহলে তোমাকে অবশ্যই একটা ব্যাচ জয়েন করতে হবে, এবং তোমাদের জন্য এটা একটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই সুবর্ণ সুযোগ। ঠিক আছে, তো এই নাম্বারটা দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সেও, নাম্বারটা থাকবে, সেখান থেকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে কন্ট্যাক্ট করে নিও। ঠিক আছে, চলো এরপর টপিকে যাওয়া যাক। প্রথম যে প্রশ্ন রয়েছে, সবচেয়ে দূষিত শহর কোনটি? 2025-এর সবচেয়ে দূষিত শহর কোনটা? দিল্লি, ওয়াশিংটন ডিসি, নাকি হেনয়, নাকি কলকাতা? সব থেকে দূষিত শহর, দেখো, সব থেকে দূষিত শহর হচ্ছে হেনয়। হেনয়টা কি? এটা হচ্ছে ভিয়েতনাম, ভিয়েতনামের ক্যাপিটাল, রাজধানী হেনয়। সেটা 2025-এ কি হচ্ছে, সব থেকে দূষিত শহর। কারণ এখানে পলিউশন মেজারমেন্টের যে লেভেল, সেটা 2.5-এর থেকে বেশি চলে গেছে। ঠিক আছে, সব 2.5-এর থেকে বেশি চলে গেছে, এবং যখনই চলে যায় সেটা হচ্ছে দূষিত, সব থেকে দূষিত হয়ে যায়। ঠিক আছে, তো সব থেকে দূষিত শহর হচ্ছে হেনয়। আচ্ছা, এখানে দেখো ওয়াশিংটন ডিসি, এই নামটার থেকে একটা জিনিস মনে রাখবে, ওয়ার্ল্ড ব্যাংক এবং আইএমএফ, এই দুটা ব্যাংকের হেডকোয়ার্টার হচ্ছে ওয়াশিংটন ডিসি। নেক্সট, হেনলে পাসপোর্ট সূচক 2025-এ ভারতের র্যাঙ্কিং কত? ঠিক আছে, গোটা বিশ্বের যে পাসপোর্ট রয়েছে, সেই পাসপোর্টের পাওয়ারফুল হিসাবের দিক থেকে ভারতের র্যাঙ্কিং কত? এই সূচকটাকে বার করে হেনলে পাসপোর্ট সূচক বলা হয় এটাকে। ঠিক আছে, হেনলে পাসপোর্ট ইন্ডেক্স 2025, ভারতের র্যাঙ্কিং কত? 8, 10, 85 নাকি 1? তো ভারতের র্যাঙ্কিং হচ্ছে 85। 1 নম্বরে কে রয়েছে? সিঙ্গাপুর। ঠিক আছে, আর 10 নম্বরে রয়েছে ডেনমার্ক, আর ভারত রয়েছে 85। বিশ্বের সব থেকে পাওয়ারফুল যে পাসপোর্ট রয়েছে। 2 নম্বরে রয়েছে জাপান, 3 নম্বরে ফিনল্যান্ড, 4 নম্বরে ফ্রান্স, 5 নম্বরে জার্মানি, 6 নম্বরে ইটালি, 7 নম্বরে সাউথ কোরিয়া, 8 নম্বরে স্পেন, 9 নম্বরে অস্ট্রিয়া, এবং 10 নম্বরে ডেনমার্ক, ও 85 নম্বরে রয়েছে ভারত। ঠিক আছে, নেক্সট, কোন দেশ শীর্ষ কফি উৎপাদনকারী হয়? সব থেকে বেশি কফি উৎপাদন কোন দেশে হয়? ভারত, পাকিস্তান, ব্রাজিল নাকি আমেরিকা? তো এটার উত্তর আশা করি সকলেই জানো, ব্রাজিলে সব থেকে বেশি কফি উৎপাদন হয়। কিন্তু এখানে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে যে কফি উৎপাদনে ভারত 7 নাম্বার হয়ে গেছে। কত নাম্বার? 7 নাম্বার। আচ্ছা, ভারতের প্রথম কফি চাষ কোথায় হয়েছিল? কর্ণাটকের ব্রহ্মগিরি পাহাড়ি। ঠিক আছে, এই প্রশ্নটা আসে যে কফি উৎপাদন ভারতে প্রথমবার কোথায় হয়েছিল? 1 নম্বরে কে রয়েছে? ব্রাজিল। ভারত কত নাম্বার রয়েছে? 7 নম্বরে। নেক্সট, আর্থিক স্বাস্থ্য সূচক। ঠিক আছে, আর্থিক স্বাস্থ্য সূচক 2025-এ নীতি আয়োগের শীর্ষে কোন রাজ্য রয়েছে? নীতি আয়োগ একটা ইন্ডেক্স বার করে, ঠিক আছে, যেটাকে বলা হচ্ছে ফিসকাল হেলথ ইন্ডেক্স, আর্থিক স্বাস্থ্য সূচক। সেখানে শীর্ষে কোন রাজ্যটা রয়েছে? মহারাষ্ট্র, উড়িষ্যা, উত্তরপ্রদেশ নাকি পশ্চিমবঙ্গ?
দেখো এই আর্থিক স্বাস্থ্য সূচকে 1 নম্বরে রয়েছে উড়িষ্যা। ঠিক আছে, এখানে দেখো নীতি আয়োগটা খুব গুরুত্বপূর্ণ, জানো পরীক্ষাতে বিভিন্ন ধরনের যে সংস্থা সেখান থেকে প্রশ্ন আসে। নীতি আয়োগের সম্পূর্ণ নাম পরীক্ষায় আসতে পারে, সেটা হচ্ছে তোমার ন্যাশনাল ইনস্টিটিউট ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া। ন্যাশনাল ইনস্টিটিউট ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া। ঠিক আছে, এটাকে বলা হয় ভারতের পলিসি থিঙ্ক ট্যাঙ্ক। কি বলছে? পলিসি থিঙ্ক ট্যাঙ্ক। আচ্ছা, আরেকটা প্রশ্ন পাবে যে নীতি আয়োগ কোন কমিশনের বা কোন কমিটির পরিবর্তে তৈরি করা হয়েছে? সেটা হচ্ছে প্ল্যানিং কমিশন। প্ল্যানিং কমিশনের পরিবর্তে নীতি আয়োগ তৈরি করা হয়েছে। নীতি আয়োগ কবে তৈরি করা হয়েছে? 2015 সালে। ঠিক আছে, নীতি আয়োগের হেড কে থাকে? সেটা হচ্ছে তোমার ভারতের প্রধানমন্ত্রী। বোঝা গেছে? আচ্ছা, আরেকটা প্রশ্ন এখানে পড়বে যে নীতি আয়োগের সিইও কে রয়েছে? তার নাম হচ্ছে বিভিআর সুব্রমণ্যম। নীতি আয়োগ সম্বন্ধে এই কয়েকটা পয়েন্ট অবশ্যই মনে রাখবে। নেক্সট, 2025 সালে গ্লোবাল ফায়ার পাওয়ার সূচকে কোন দেশ শীর্ষ অবস্থান গ্রহণ করেছে? গ্লোবাল ফায়ার পাওয়ার, ঠিক আছে, ভারত, আমেরিকা, ইংল্যান্ড নাকি চীন? তো দেখো গ্লোবাল ফায়ার পাওয়ারে শীর্ষে রয়েছে হচ্ছে তোমার আমেরিকা। ঠিক আছে, ফার্স্ট হচ্ছে আমেরিকা। সেকেন্ড কে জানো? সেকেন্ড হচ্ছে রাশিয়া। থার্ড হচ্ছে চায়না। আর 4 নম্বরে রয়েছে ইন্ডিয়া। আর ইন্ডিয়ার সাথে বলে নাকি পাকিস্তান আর বাংলাদেশ দুজন যুদ্ধ করব। ঠিক আছে, বাংলাদেশ তো বলে আমরা একদিনেই তোমার কলকাতা দখল করে নেব সেই। তাহলে বিশ্বের সব থেকে মানে শক্তির দিক থেকে, পাওয়ারফুল আর্মির দিক থেকে 4 নম্বরে রয়েছে ভারত, 1 নম্বরে আমেরিকা, 2 নম্বরে রাশিয়া, 3 নম্বরে চায়না। নেক্সট, সম্প্রতি জাস্টিন ট্রুডো পদত্যাগ করেছেন। তিনি কোন দেশের প্রধানমন্ত্রী ছিলেন? জাস্টিন ট্রুডো, এই যে ইনি, আমেরিকা, কানাডা, ইংল্যান্ড নাকি রাশিয়া? ঠিক আছে, তো জাস্টিন ট্রুডো কোন দেশের ছিলেন? কানাডার প্রধানমন্ত্রী ছিলেন। ঠিক আছে, আচ্ছা, কানাডার রাজধানী কি? এটা তোমরা কমেন্ট বক্সে জানাও। নেক্সট, লেবননের প্রেসিডেন্ট হিসাবে কে নিযুক্ত হয়েছে? লেবনন একটা দেশ, সেখানকার প্রেসিডেন্ট হিসাবে কে নিযুক্ত হয়েছে? জোসেফ আউন, নওয়াফ সালাম, জন ড্রামনি মোহামা নাকি অজয় সিং? লেবননের প্রেসিডেন্ট হিসাবে কে নিযুক্ত হয়েছেন? উত্তরটা হচ্ছে জোসেফ আউন। ঠিক আছে, জোসেফ আউন লেবননের রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হয়েছেন। এরপর দেখো নওয়াফ সালাম, তিনি হচ্ছে লেবননের প্রধানমন্ত্রী। লেবননের প্রধানমন্ত্রী। ঠিক আছে, জন ড্রামনি মোহামা, ইনি হচ্ছেন ঘানার প্রেসিডেন্ট। ঘানা একটা দেশ আছে তোমরা জানো, ঘানার প্রেসিডেন্ট। ইনিও কিন্তু 2025-এ অ্যাপয়েন্ট হয়েছে। ঠিক আছে, মনে রাখবে। নেক্সট, সিআরপিএফ এর মহাপরিচালক হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? সিআরপিএফ সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স, সেখানকার মহাপরিচালক ডাইরেক্টর জেনারেল। ঠিক আছে, অনেকে হয়তো বাংলাটা জানো না। মহাপরিচালক হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? বিতুল কুমার, অজয় সিং, দলজিৎ সিং চৌধুরী নাকি রাহুল মন্ডল? সিআরপিএফ এর মহাপরিচালক হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? উত্তরটা দাও তোমরা। দেখো এখানে কিন্তু একটা অপশানও ঠিক নয়। ঠিক আছে, এটাও ভুল, এটাও ভুল, এটাও ভুল, এটাও ভুল। অ্যান্সারটা হচ্ছে তোমার জ্ঞানেন্দ্র
প্রতাপ সিং, প্রতাপ সিং, ঠিক আছে, তিনি সম্প্রতি সিআরপিএফ এর মহাপরিচালক হিসাবে নিযুক্ত হয়েছেন। তো সিআরপিএফ এর মহাপরিচালক হিসাবে কাজ করার পূর্বে তিনি আসাম পুলিশের ডিজি ছিলেন, ঠিক আছে, মনে রাখবে আসাম পুলিশের ডিজি, ডাইরেক্টর জেনারেল কে ছিলেন? জ্ঞানেন্দ্র প্রতাপ সিং। নেক্সট, ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া, সিইও হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া, ঠিক আছে, ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া। প্রথমত এই সংস্থাটা কিসের সাথে যুক্ত তোমরা জেনে নাও। আমাদের যে আধার কার্ডের যে নাম্বার থাকে না 12টা ডিজিটের নাম্বার, সেই 12টা ডিজিটের নাম্বারটাকে তৈরি করে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া। তার সিইও হিসাবে কে নিযুক্ত হয়েছেন? ভুবনেশ কুমার, অসিত মোদি, সুভাষ সিং নাকি আথিয়া শেট্টি? তো দেখো, ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার সিইও হিসাবে নিযুক্ত হয়েছে ভুবনেশ কুমার। কে হয়েছেন? ভুবনেশ কুমার, ঠিক আছে। এই ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার স্থাপনা কবে হয়? প্রশ্ন আসতে পারে। স্থাপনা এটা হচ্ছে তোমার 28শে জানুয়ারি 2009। 28শে জানুয়ারি 2009। এটার হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? দিল্লিতে। আচ্ছা, এটার চেয়ারম্যান কে রয়েছে? এটা চেয়ারম্যান হচ্ছে নীলকান্ত মিশ্রা, ঠিক আছে। নেক্সট, কাকে পুমা ইন্ডিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে নিযুক্ত করা হয়েছে? পুমা ইন্ডিয়া, পিভি সিন্ধু, বিরাট কোহলি, রোহিত শর্মা নাকি স্মৃতি মান্ধানা? পুমা ইন্ডিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসেডর কাকে করা হয়েছে? এটা হচ্ছে তোমার পিভি সিন্ধু, ঠিক আছে। তার জন্য কিছুদিন আগে দেখবে পুমাটা তো এরকম PUMA, পিউমা, তখন নামটা লেখা ছিল এরকম ভাবে, এটা ইউটাকে ভি করে দেওয়া হয়েছিল। কিসের জন্য? পিভি সিন্ধুর জন্য, ঠিক আছে। পিভি সিন্ধুকে এই পুমা ব্র্যান্ড অ্যাম্বাসেডর করেছে ভারতের জন্য, ঠিক আছে। পিভি সিন্ধুকে একজন ব্যাডমিন্টন প্লেয়ার এবং দুবার অলিম্পিক পদকজয়ী ভারতীয়, দুবার অলিম্পিক পদকজয়ী প্রথম ভারতীয়, মনে রাখবে, ঠিক আছে। নেক্সট, দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? দেবেন্দ্র কুমার উপাধ্যায়, TS শিবগামন, সুজয় পাল নাকি সঞ্জীব খান্না? দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি, ঠিক আছে, কাকে নিযুক্ত করা হয়েছে? এটা হচ্ছে তোমার দেবেন্দ্র কুমার উপাধ্যায়। দেবেন্দ্র কুমার উপাধ্যায়, তাকে দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে নিযুক্ত করা হয়েছে। TS শিবগানাম, তিনি হচ্ছেন কলকাতা হাইকোর্টের, ক্যালকাটা হাইকোর্ট, এইখানকার প্রধান বিচারপতি। সুজয় পাল হচ্ছে তেলেঙ্গানা হাইকোর্টের, তেলেঙ্গানা হাইকোর্টের চিফ জাস্টিস, প্রধান বিচারপতি। আর সঞ্জীব খান্না হচ্ছে সুপ্রিম কোর্টের, ইন্ডিয়ার চিফ জাস্টিস, বা এটাকে বলা হয় চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। ঠিক আছে, তাহলে দেবেন্দ্র কুমার উপাধ্যায় হচ্ছে দিল্লি হাইকোর্ট, TS শিবগানাম হচ্ছে ক্যালকাটা হাইকোর্ট, সুজয় পাল হচ্ছে তেলেঙ্গানা হাইকোর্ট, সঞ্জীব খান্না হচ্ছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বা চিফ জাস্টিস অফ ইন্ডিয়া।
এরপর বলে রাখি ভারতের সবথেকে প্রাচীন হাইকোর্ট হচ্ছে তোমার কলকাতা। প্রথম যে হাইকোর্ট এটা হচ্ছে ক্যালকাটা হাইকোর্ট। প্রথম সুপ্রিম কোর্ট সেটাও হয়েছিল কলকাতাতে 1773 যে রেগুলেটিং অ্যাক্ট, সেই রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে ভারতের প্রথম সুপ্রিম কোর্ট স্থাপিত হয়, যার প্রথম চিফ জাস্টিস ছিল এলিজা এমফে। এই পয়েন্টটা মনে রাখবে। নেক্সট, জম্মু কাশ্মীর এবং লাদাখ থ্রু দ্য এজেস, বইটার নাম কি? জম্মু কাশ্মীর অ্যান্ড লাদাখ থ্রু দ্য এজেস। এই বইটার লেখক কি? রঘুবেন্দ্র তানওয়ার, অমিত শাহ, জয় শাহ নাকি রাজনাথ সিং? বইটার নাম কি? জম্মু কাশ্মীর অ্যান্ড লাদাখ থ্রু দ্য এজেস। এটা হচ্ছে রঘুবেন্দ্র তানওয়ারের লেখা বই, রঘুবেন্দ্র তানওয়ার। কিন্তু এই বইটাকে রিলিজ করেছে কে বা ওপেনিংটা কে করে দিয়েছে? সেটা হচ্ছে অমিত শাহ, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী বা হোম মিনিস্ট্রি যার আন্ডারে রয়েছে অমিত শাহ, তিনি এই বইটার উদযাপন করেছিলেন। এরপর দেখো জম্মু কাশ্মীরের যখনই কথা আসবে, তো জম্মু এবং কাশ্মীরের যে ইতিহাস, এই ইতিহাস জানার জন্য একটা বই রয়েছে, সেটা হচ্ছে রাজতরঙ্গিনী। কে লিখেছে? কলহন, কলহনের রাজতরঙ্গিনী। নেক্সট, ছাউক অন ফুড ইকোনমিক্স অ্যান্ড সোসাইটি বইটি কে লিখেছেন? অভিজিৎ ব্যানার্জি, অমিতাভ কান্ত, অমর্ত্য সেন, সরি এটা বসেন হয়ে গেছে, অমর্ত্য সেন এবং রিয়া সরকার। কে লিখেছেন? ছাউক অন ফুড ইকোনমিক্স অ্যান্ড সোসাইটি 2025 সালে এটা রিলিজ হয়েছে বা পাবলিশ হয়েছে বইটা, ঠিক আছে? বইটার নাম মনে রাখবে অবশ্যই, ছাউক অন ফুড ইকোনমিক্স অ্যান্ড সোসাইটি। এই যে এই বইটা, এটা কে লিখেছে? এটা লিখেছে অভিজিৎ ব্যানার্জি। অভিজিৎ ব্যানার্জি, অভিজিৎ ব্যানার্জি কে একজন ইকোনমিস্ট, অর্থনীতিবিদ, ঠিক আছে? তিনি 2019 সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন। 2019 সালে কি পেয়েছেন? নোবেল পুরস্কার ইকোনমিক্সে। কোন বিভাগে? ইকোনমিক্স। কিসের জন্য পেয়েছিলেন জানো? কারণ তিনি বিশ্বব্যাপী দরিদ্র দূরীকরণের পরীক্ষামূলক পদ্ধতি দিয়েছিলেন। কি দিয়েছিলেন? যেটা যেমনটা লিখছি এরমই নোট করবে, ঠিক আছে? বিশ্বব্যাপী দরিদ্র বা দারিদ্র দূরীকরণের পরীক্ষামূলক পদ্ধতি। কে দিয়েছিল? এই অভিজিৎ ব্যানার্জি। তার জন্য তিনি 2019 সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন। তার লেখা বইটার নাম কি? ছাউক অন ফুড ইকোনমিক্স অ্যান্ড সোসাইটি। এই বইটা ছাড়াও তিনি আরো একটা বই লিখেছেন, যেটা হচ্ছে পুয়ার ইকোনমিক্স। ঠিক আছে, এই দুটো বই অভিজিৎ ব্যানার্জির জন্য খুব গুরুত্বপূর্ণ। নেক্সট হচ্ছে অমিতাভ কান্ত। তিনি ছিলেন নীতি আয়োগের প্রাক্তন সিইও, নীতি আয়োগের প্রাক্তন সিইও। এনার লেখাও কয়েকটা বই খুব গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে ব্র্যান্ডিং ইন্ডিয়া, ব্র্যান্ডিং ইন্ডিয়া, আরেকটা হচ্ছে তোমার দ্য এলিফ্যান্ট মুভস। দ্য এলিফ্যান্ট মুভস, ঠিক আছে? এরপর হচ্ছে অমর্ত্য সেন। তোমরা জানো প্রথম ভারতীয় যিনি ইকোনমিক্সে নোবেল পেয়েছেন কে? অমর্ত্য সেন। প্রথম ভারতীয়, ফার্স্ট ইন্ডিয়ান টু গেট নোবেল প্রাইজ ফর ইকোনমিক্স। ঠিক আছে, কত সালে তিনি পেয়েছিলেন? 1998-এ। কিসের জন্য তিনি পেয়েছিলেন? ওয়েলফেয়ার ইকোনমিক্সের জন্য। ওয়েলফেয়ার ইকোনমিক্স, এটার জন্য তিনি 1998 সালে নোবেল প্রাইজ পেয়েছিলেন এবং প্রথম ভারতীয়
যিনি কিনা ইকোনমিক্সে নোবেল পেয়েছেন। ঠিক আছে, এনার লেখা দুটো বই খুব গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে দ্য আইডিয়া অফ জাস্টিস, দ্য আইডিয়া অফ জাস্টিস, আর একটা হচ্ছে ডেভেলপমেন্ট অ্যাজ ফ্রিডম। আর একটা হচ্ছে দ্য আর্গুমেন্টেটিভ ইন্ডিয়া। আর একটা বই দেখো, সৌমিত্র চ্যাটার্জি অ্যান্ড হিজ ওয়ার্ল্ড, বইটার নাম কি? সৌমিত্র চ্যাটার্জি অ্যান্ড হিজ ওয়ার্ল্ড। বইটি কার লেখা? সংঘমিত্র চ্যাটার্জি, পাওলি দাস, স্নেহাশিস চক্রবর্তী নাকি সৌমিত্র চট্টোপাধ্যায়? সৌমিত্র চ্যাটার্জি অ্যান্ড হিজ ওয়ার্ল্ড, এই বইটার লেখক হচ্ছে তোমার সংঘমিত্র চ্যাটার্জি। ঠিক আছে, এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা পশ্চিমবঙ্গের পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে। সৌমিত্র চ্যাটার্জি অ্যান্ড হিজ ওয়ার্ল্ড, তিনি একজন কে ছিলেন? অ্যাক্টার। ঠিক আছে, সোনার কেল্লা সিনেমাটা যারা দেখেছো বা বাঘা বাহিন, গুপি গায়েন বাঘা বাহিন সিনেমাটা যারা দেখেছো তারা চিনবে। নেক্সট, হাউ ইন্ডিয়া স্কেলড MTG20, বইটির লেখক কে? এটার অ্যাকচুয়ালি বইটার নাম হচ্ছে হাউ ইন্ডিয়া স্কেলড MTG20 দ্য ইনসাইড স্টোরি অফ G20 প্রেসিডেন্সি। এই বইটার লেখক কে? অমিতাভ কান্ত, কস্তুরী দে, গীতাঞ্জলি শ্রী নাকি শশী থারুর? তো এই বইটার লেখক হচ্ছে অমিতাভ কান্ত। ঠিক আছে, এরপর দেখো গীতাঞ্জলি শ্রী এবং শশী থারুর দুজনেই খুব বিখ্যাত লেখক। শশী থারুরের লেখা একটা বই হচ্ছে হোয়াই আই এম হিন্দু, হোয়াই আই এম হিন্দু। ঠিক আছে, আর এনার লেখা হচ্ছে দ্য প্যারাডক্সিয়াল PM, আর একটা হচ্ছে দ্য প্যারাডক্সিয়াল PM, আর একটা হচ্ছে তোমার আম্বেদকর এ লাইফ। ঠিক আছে, গীতাঞ্জলি শ্রী লেখা বইটার নাম কি? টম্ব অফ স্যান্ড। ঠিক আছে, নেক্সট, পূজারী গ্রন্থি সম্মান যোজনা কে চালু করেছে? পূজারী গ্রন্থি সম্মান যোজনা, দিল্লি, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ নাকি উড়িষ্যা? পূজারী গ্রন্থি সম্মান যোজনা কোন রাজ্য? নামটা মনে রাখবে, পূজারী গ্রন্থি সম্মান যোজনা, দিল্লি, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ নাকি উড়িষ্যা? তো এটা চালু করেছে তোমার দিল্লি সরকার। ঠিক আছে, পূজারী গ্রন্থি সম্মান যোজনা। এবং পশ্চিমবঙ্গেও এরকম একটা যোজনা চালু আছে, সেটাকে বলা হচ্ছে পুরোহিত ভাতা। পুরোহিত ভাতা। নেক্সট, লড়কি বহন যোজনা, লড়কি বহন যোজনা কোন রাজ্য সরকার চালু করলো? মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, বিহার, রাজস্থান? লড়কি বহন এটা করেছে তোমার মহারাষ্ট্র সরকার, 2025-এ চালু করেছে। এই যোজনা অনুযায়ী প্রত্যেকটা মহিলাকে 1500 টাকা করে দেওয়া হবে প্রত্যেক মাসে। কত টাকা? 1500 টাকা করে দেওয়া হবে। একই রকম যোজনা আমাদের পশ্চিমবঙ্গে আগেই চালু হয়েছে, সেটা হচ্ছে লক্ষ্মী ভান্ডার। মমতা ব্যানার্জি চালু করেছে। নেক্সট, শহীদ মাধো সিং হাত খরচা প্রকল্প, নামটা দেখো, শহীদ মাধো সিং হাত খরচা প্রকল্প কোন রাজ্য চালু করেছে? উড়িষ্যা, এটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ। ঠিক আছে, রাজস্থান নাকি দিল্লি? শহীদ মাধো সিং হাত খরচা প্রকল্প, এটা SC এবং ST তাদের জন্য চালু হয়েছে। ঠিক আছে, SC এবং ST, তো এটা চালু করেছে উড়িষ্যা সরকার। ঠিক আছে, উড়িষ্যা সরকার চালু করেছে। এখানে 9 এবং 10, সরি, 9-এ উঠলে এবং 11-এ উঠলে, ঠিক আছে, ক্লাস 9-এ উঠার পর আর ক্লাসে 11-এ উঠার পর প্রত্যেকটা SC ST স্টুডেন্টদেরকে 5000 টাকা করে দেওয়া হবে। ঠিক আছে, মানে একবারই দেওয়া হবে কিন্তু 5000 টাকা করে দেওয়া হবে। এটাই হচ্ছে শহীদ মাধো সিং হাত খরচা প্রকল্প। নেক্সট, পার্থ যোজনা কোন রাজ্য চালু করেছে? মধ্যপ্রদেশ, গুজরাট, দিল্লি, আন্দামান ও নিকোবর? পার্থ যোজনা, পার্থের একটা ফুল ফর্ম রয়েছে। ঠিক আছে, পার্থ,
ফুল ফর্মটা একবার দেখে নাও। পার্থ হচ্ছে তোমার পুলিশ আর্মি যোজনাটা সম্পূর্ণ নাম হচ্ছে পুলিশ আর্মি রিক্রুটমেন্ট ট্রেনিং অ্যান্ড হুনার। ঠিক আছে, এটা একটা স্কিম। আচ্ছা, কোন রাজ্য চালু করেছে? মধ্যপ্রদেশ, গুজরাট, দিল্লি, আন্দামান ও নিকোবর। তো এটা করেছে তোমার মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশ সরকার করেছে। মধ্যপ্রদেশের বর্তমানে মুখ্যমন্ত্রী কে রয়েছে? মোহন সিং যাদব বা মোহন যাদব। ঠিক আছে, তিনি বর্তমানে মধ্যপ্রদেশ এর মুখ্যমন্ত্রী। মধ্যপ্রদেশকে বলা হয় দ্য হার্ট অফ ইন্ডিয়া। ঠিক আছে, নেক্সট, হর ঘর লাখপতি। কি বলছে? হর ঘর লাখপতি প্রকল্প চালু করেছে কোন ব্যাংক? এসবিআই, এইচডিএফসি, আইসিআইসিআই নাকি অ্যাক্সিস ব্যাংক? হর ঘর লাখপতি, তো এই প্রকল্পটা কে চালু করেছে? এটা করেছে এসবিআই, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, ভারতের সব থেকে বড় পাবলিক ব্যাংক। সব থেকে বড় পাবলিক ব্যাংক। ঠিক আছে, তো এটা তোমার এসবিআই কবে স্থাপিত হয় জানো? এসবিআই হচ্ছে 1 জুলাই 1955। তিনটা ব্যাংক মিলে, ব্যাংক অফ বেঙ্গল, ব্যাংক অফ মাদ্রাস এবং ব্যাংক অফ বোম্বে, এই তিনটা ব্যাংক মিলিত হয়ে 1921 সালে তৈরি করে ইম্পেরিয়াল ব্যাংক, এবং সেই ইম্পেরিয়াল ব্যাংক পরবর্তী ক্ষেত্রে তৈরি হয় এসবিআই। তাহলে কি? ব্যাংক অফ বেঙ্গল, ব্যাংক অফ মাদ্রাস, ব্যাংক অফ বোম্বে, বেঙ্গল, মাদ্রাস, বোম্বে, এই তিনটা ব্যাংক মিলিত হয়ে তৈরি করেছিল ইম্পেরিয়াল ব্যাংক। এবং এই ইম্পেরিয়াল ব্যাংকটা তখন সেন্ট্রাল ব্যাংকের হিসাবে কাজ করতো, যেমন এখন আরবিআই করে, তখন ইম্পেরিয়াল ব্যাংক আরবিআই এর মতো কাজ করত। এবং পরবর্তী ক্ষেত্রে এই ব্যাংকের নাম পরিবর্তন করে হয় এসবিআই, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। নেক্সট, ভারতের মেট্রোলজিক্যাল বিভাগের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন মিশন চালু করলেন? মিশন মৌসম, মিশন স্বাস্থ্য, মিশন শবনম নাকি মিশন গঙ্গা? কিসের জন্য? ভারতের মেট্রোলজিক্যাল বিভাগ, তার জন্য কোন স্কিমটা চালু করেছে, সরি কোন মিশনটা চালু করেছে? এটা হচ্ছে মিশন মৌসম। ঠিক আছে, নেক্সট, ভারতের তৈরি প্রথম সার্জিক্যাল রোবট কোন রাজ্য চালু করলো? সার্জিক্যাল রোবট মেড ইন ইন্ডিয়া, সার্জিক্যাল রোবট কোন রাজ্য বানিয়েছে? গুজরাট, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র নাকি পাঞ্জাব? সার্জিক্যাল রোবট কি বিভিন্ন ধরনের অপারেশনের ক্ষেত্রে ব্যবহার করা হবে আমাদের মেডিকেল ফিল্ডে, সেটা হচ্ছে সার্জিক্যাল রোবট। কে চালু করেছে? গুজরাট, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র নাকি পাঞ্জাব? উত্তরটা করো। এটা করেছে মহারাষ্ট্র। নেক্সট, সমুদ্রের উপর ভারতের প্রথম কাঁচের পুল, পুল বলতে কি কাঁচের ব্রিজ, কোন রাজ্যে উদ্বোধন করা হলো? ভারতের প্রথম কাঁচের ব্রিজ সমুদ্র উপকূলে কোন জায়গায় বানানো হয়েছে? অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কর্ণাটক নাকি কেরালা? প্রথম কাঁচের পুল সমুদ্রের উপর কোথায় বানানো হয়েছে? সেটা হচ্ছে তামিলনাড়ু। তামিলনাড়ুর কোন জায়গায়? কন্যাকুমারী। ভারতের একবারে দক্ষিণতম বিন্দু, মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু। নেক্সট,
কিউআর কোড ভিত্তিক ফিডব্যাক নীতি, কিউআর কোড ভিত্তিক ফিডব্যাক নীতি কোন রাজ্য পুলিশ শুরু করেছে? তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, পশ্চিমবঙ্গ নাকি পাঞ্জাব? এরকম কিউআর কোডের মাধ্যমে জনগণের যে ওপিনিয়ন সেগুলো পুলিশকে জানানোর জন্য এই পলিসিটা আনা হয়েছে। কিউআর কোড ভিত্তিক ফিডব্যাক নীতি কোন রাজ্যে রয়েছে? তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, পশ্চিমবঙ্গ নাকি পাঞ্জাব? তো এটা হচ্ছে তোমার তেলেঙ্গানা পুলিশ শুরু করেছে, ঠিক আছে, কিউআর কোড ভিত্তিক। আচ্ছা, যদি বলা হয় কিউআর কোডের আবিষ্কার কে করেছে? কিউআর কোড ইনভেন্টর। আমরা এখন সব কিছুতেই কিউআর কোড ব্যবহার করি, টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ফোনপে, গুগল পে, যে কোনো জায়গায় এখন শুধু কিউআর কোড চলছে, ঠিক আছে। তো কিউআর কোডটা কে বানিয়েছিল প্রথমবার বা ইনভেন্ট করেছিল কে? কিউআর কোডটা হচ্ছে জানো তো মানুষের ফিঙ্গারপ্রিন্টের মতো, যেমন প্রত্যেকটা মানুষের ফিঙ্গারপ্রিন্ট আলাদা আলাদা, ঠিক একই রকম হবে প্রত্যেকটা প্ল্যাটফর্মের প্রত্যেকটা ব্যক্তির আলাদা আলাদা করে কিউআর কোড রয়েছে। মানে ফোনপে যেমন ধরো, তোমার ফোনপের কিউআর কোডের সাথে অন্য কারো ফোনপের কিউআর কোডের ম্যাচ হবে না, যেমন তোমার হাতের আঙ্গুলের সাথে অন্য কারো হাতের আঙ্গুল ম্যাচ করবে না, ঠিক আছে। তো কিউআর কোডটাকে বানিয়েছিল ডেনসো ওয়েব নামে একজন ব্যক্তি। ডেনসো ওয়েব। নেক্সট, R360 নেপচুন, R360 নেপচুন নামক সাবসনিক ক্রুজ মিসাইল কোন দেশের তৈরি? R360 নেপচুন নামক সাবসনিক ক্রুজ মিসাইল কোন দেশ বানাইছে? রাশিয়া, চীন, ইউক্রেন নাকি ভারত? এটা হচ্ছে তোমার ইউক্রেন বানিয়েছে, ঠিক আছে। সাবসনিক মিসাইল কাকে বলে? যারা শব্দের থেকে কম গতিতে ছোটে। ঠিক আছে, আচ্ছা, সাবসনিক ক্রুজ মিসাইল হচ্ছে শব্দের থেকে কম গতিতে ছুটবে কিন্তু অনেক দূর পর্যন্ত যে পরে অ্যাটাক করতে পারবে, কে? সাবসনিক ক্রুজ মিসাইল, ঠিক আছে। যেমন আমাদের একটা ব্রহ্মোস, এটা হচ্ছে সুপারসনিক ক্রুজ মিসাইল, শব্দের গতির থেকেও স্পিডে যায় ব্রহ্মোস, ঠিক আছে। তো বানিয়েছে কে? ইউক্রেন। ইউক্রেনের বর্তমানে প্রেসিডেন্ট কে? প্রেসিডেন্ট, তার নাম হচ্ছে জেলেনস্কি। জেলেনস্কি, ঠিক আছে। আর ইউক্রেনের ক্যাপিটাল বা রাজধানী কি? তার নাম হচ্ছে কিভ। পরীক্ষায় অনেকবার আসে কিভ কোন দেশের রাজধানী বা ইউক্রেনের প্রেসিডেন্টকে, কারণ ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধের সময় ইউক্রেনের যে প্রেসিডেন্ট তিনি বিশাল একটা নিউজের মধ্যে এসেছিল, ঠিক আছে। নেক্সট, বিশ্বের প্রথম শক্তিশালী হাইড্রোজেন ট্রেন ইঞ্জিন, হাইড্রোজেন ট্রেন ইঞ্জিন কোন দেশের তৈরি? হাইড্রোজেন ট্রেন ইঞ্জিন চীন, জাপান, আমেরিকা নাকি ভারত? প্রথম হাইড্রোজেন ট্রেন ইঞ্জিন কোন দেশ বানিয়েছে? তো এটা বানিয়েছে ভারত। দেখো, ভারতের অলরেডি যে ট্রেনগুলো আছে সেগুলোকে কন্ট্রোল করতে পারুক না পারুক, ভারতের রেলমন্ত্রী কখনো বন্দে ভারত, কখনো হাইড্রোজেন ইঞ্জিন ট্রেন এগুলো বানাচ্ছে, তাতে অন্যান্য ট্রেনে কত মানুষ মারা যাচ্ছে সেটা দেখার প্রয়োজন নেই, আমাদের রেলমন্ত্রী তাই ভাবেন, ঠিক আছে। তো বিশ্বের প্রথম হাইড্রোজেন ট্রেন ইঞ্জিন ভারত বানিয়েছে, এবং এটা একটা গর্বের বিষয় যে হাইড্রোজেন ট্রেন ইঞ্জিনের মতন প্রথম ট্রেন ভারত বানিয়েছে, ঠিক আছে। টেকনোলজির দিক থেকে ভারত অনেক এগিয়ে এসছে। আর কে শ্রীকান্ত ট্রাস্ট পুরস্কার, কি নাম? আর কে শ্রীকান্ত ট্রাস্ট পুরস্কার কে জিতেছেন? টিভি গোপালকৃষ্ণন, জাকির হোসেন, এস বালগোপালাচারী নাকি সুনিতা বসু? শ্রীকান্তন ট্রাস্ট পুরস্কার, তো এটা জিতেছে টিভি গোপালকৃষ্ণন।
টি.ভি. গোপাল কৃষ্ণন, তিনি একজন মৃদঙ্গ বাদক। ঠিক আছে। জাকির হোসেন একজন তবলা বাদক এবং তিনি দুবার গ্র্যামি পুরস্কার পেয়েছেন। ঠিক আছে। মিউজিকের জগতের সব থেকে বড় নোবেলের মতো হচ্ছে গ্র্যামি অ্যাওয়ার্ড। ঠিক আছে, দুবার, একবার 2009 সালে পেয়েছিলেন এবং একবার 2024 সালে পেয়েছেন জাকির হোসেন। নেক্সট, মহারাজা হরি সিং পুরস্কার কে পেয়েছেন? মহারাজা হরি সিং পুরস্কার মনোজ সিনহা, সত্য বেদান্ত, এস বালসুব্রমণ্যম, নাকি কোনোটিই নয়? মহারাজা হরি সিং পুরস্কার কে পেয়েছেন? মনোজ সিনহা। মনোজ সিনহা তিনি মহারাজা হরি সিং পুরস্কার পেয়েছেন। হরি সিং হচ্ছে জম্মু এবং কাশ্মীরের লাস্ট রাজা, শেষ শাসক, এবং তিনি একজন ডোগরি শাসক ছিল, এইটুকু মনে রাখবে শুধু। নেক্সট, বিশ্ব ব্রেল দিবস কবে পালিত হয়? বিশ্ব ব্রেল দিবস জানুয়ারির 4 তারিখ, 5ই জানুয়ারি, 7ই জানুয়ারি, নাকি 15ই জানুয়ারি? তো বিশ্ব ব্রেল দিবস এটা পালিত হয় তোমার 4ই জানুয়ারি। ঠিক আছে, কবে পালিত হয়? 4ই জানুয়ারি। আচ্ছা, এই বছর 2025-এর বিশ্ব ব্রেল দিবসের থিম কি ছিল? প্রশ্ন আসতে পারে, থিম কি ছিল? থিম হচ্ছে সেলিব্রেটিং অ্যাক্সেসিবিলিটি অ্যান্ড ইনক্লুশন ফর ভিজুয়ালি ইম্পায়ার্ড। এটা হচ্ছে তোমার বিশ্ব ব্রেল দিবসের থিম। নেক্সট হচ্ছে, কোন দিনটিকে প্রবাসী ভারতীয় দিবস হিসাবে পালন করা হয়? প্রবাসী ভারতীয় দিবস হিসাবে পালন করা হয় 9ই জানুয়ারি, 26শে জানুয়ারি, 25শে জানুয়ারি, 15ই জানুয়ারি। প্রবাসী ভারতীয় দিবস, প্রথমত বলে রাখি, যে দিনটাতে পালন করা হয় সেই দিন মহাত্মা গান্ধী 1915 সালে সাউথ আফ্রিকা থেকে ভারতে ফিরে এসেছিলেন। কোন দিনটাতে? 9ই জানুয়ারি। তার জন্য 9ই জানুয়ারি কি করা হয়? প্রবাসী ভারতীয় দিবস হিসাবে পালন করা হয়। ঠিক আছে। আচ্ছা, 2025-এর যে প্রবাসী ভারতীয় দিবসের কনভেনশন, সেটা কোথায় করা হয়েছিল? ভুবনেশ্বর। এটা কততম ছিল? 18তম। ঠিক আছে। এইখানে একটা জিনিস তোমাদেরকে লেখানো হয় না, 5ই জানুয়ারি এটা হচ্ছে বিশ্ব পাখি দিবস, বা এটা হচ্ছে জাতীয় পাখি দিবস, ন্যাশনাল বার্ড ডে। ঠিক আছে। নেক্সট, কোন দিনটিকে বিশ্ব হিন্দি দিবস হিসাবে পালন করা হয়? ওয়ার্ল্ড হিন্দি ডে। 10ই জানুয়ারি, 15ই জানুয়ারি, 27শে জানুয়ারি, নাকি 1লা জানুয়ারি? বিশ্ব হিন্দি দিবস এটা হচ্ছে তোমার 10ই জানুয়ারি। কত? 10ই জানুয়ারি। ঠিক আছে। তো বিশ্ব হিন্দি দিবস 2025-এর থিম কি ছিল? থিমটা দেখো, হিন্দি এ গ্লোবাল ভয়েস। এ গ্লোবাল ভয়েস অফ ইউনিটি অ্যান্ড কালচারাল প্রাইড। এটা হচ্ছে বিশ্ব হিন্দি দিবসের থিম, হিন্দি এ গ্লোবাল ভয়েস অফ ইউনিটি অ্যান্ড কালচারাল প্রাইড। নেক্সট, কোন দিনটি ভারতীয় সেনা দিবস হিসাবে পালন করা হয়? আর্মি ডে। 15ই জানুয়ারি, 16ই জানুয়ারি, 17ই জানুয়ারি, নাকি 18ই জানুয়ারি? বিশ্ব হিন্দি
সেনা দিবস, ভারতীয় সেনা দিবস, ইন্ডিয়ান আর্মি ডে কবে পালন করা হয়? এটা হচ্ছে 15ই জানুয়ারি। ঠিক আছে। আচ্ছা, যদি বলা হয় নেভি ডে কবে পালন করা হয়? নেভি ডে, ইন্ডিয়ান নেভি ডে, এটা হচ্ছে তোমার 4ই ডিসেম্বর। ঠিক আছে। যদি বলা হয় ইন্ডিয়ান এয়ারফোর্স ডে, এটা হচ্ছে তোমার 8ই অক্টোবর। আর ইন্ডিয়ান আর্মি ডে হচ্ছে 15ই জানুয়ারি। আর একটা মনে রাখবে ডেট, সেটা হচ্ছে 12ই জানুয়ারি, ইউথ ডে। কারণ 12ই জানুয়ারি হচ্ছে স্বামী বিবেকানন্দের জন্মদিন। নেক্সট, কোন দিনটি জাতীয় ভোটার দিবস হিসাবে পালিত হয়? 25শে জানুয়ারি, 26শে জানুয়ারি, 27শে জানুয়ারি নাকি 28শে জানুয়ারি? ন্যাশনাল ভোটার্স ডে, এটা হচ্ছে তোমার 25শে জানুয়ারি, ন্যাশনাল ভোটার্স ডে। শহীদ দিবস কোন দিনটি পালিত হয়? 28শে জানুয়ারি, 29শে জানুয়ারি, 30শে জানুয়ারি নাকি 31শে জানুয়ারি? শহীদ দিবস, এটা হচ্ছে তোমার 30শে জানুয়ারি। ঠিক আছে। 30শে জানুয়ারি হচ্ছে শহীদ দিবস, এই দিনে গান্ধীজি মারা গিয়েছিলেন। নেক্সট, কোন রাজ্য 3rd জানুয়ারিকে নারী শিক্ষক দিবস, ওমেন টিচার ডে হিসাবে পালন করার সিদ্ধান্ত নিয়েছেন? তেলেঙ্গানা, পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র নাকি গুজরাট? নারী শিক্ষক দিবস, ওমেন টিচার্স ডে, কোন রাজ্য? এটা হচ্ছে তেলেঙ্গানা। তেলেঙ্গানা সরকার 3rd জানুয়ারিকে নারী শিক্ষক দিবস হিসাবে পালন করার সিদ্ধান্ত নিয়েছেন। কারণ কি, এই 3rd জানুয়ারি হচ্ছে তোমার সাবিত্রীবাই ফুলে ফুলের জন্মবার্ষিকী। ঠিক আছে। সাবিত্রীবাই ফুলেকে বলা হয় তোমার নারী শিক্ষার অগ্রদূত, মানে মহিলাদের মধ্যে যে শিক্ষার প্রচলন সেটা নিয়ে এসেছিল ভারতবর্ষে সাবিত্রীবাই ফুলে। ঠিক আছে। দেখো, ভারতে দুজনকে সমস্ত নিচু বর্গের মানুষের মনে রাখা উচিত। একজন হচ্ছে B.R. আম্বেদকর, আর একটা হচ্ছে তোমার সাবিত্রীবাই ফুলে। দেখো, B.R. আম্বেদকর এসসি এবং এসটি, আজকে যে তারা ভারতে সম্মানের সাথে আছে, তার পিছনের যদি বলা হয় কোন ব্যক্তি, সেটা হচ্ছে B.R. আম্বেদকর। কারণ তিনি আমাদেরকে নিজের পায়ে দাঁড়াতে শিখিয়ে গেছেন। এবং সাবিত্রীবাই ফুলে হচ্ছে তোমার প্রথম মহিলা শিক্ষক। মহিলাদের মধ্যে যে শিক্ষার প্রচার, সেটা কে করেছিলেন? সেটা করেছিলেন সাবিত্রীবাই ফুলে। এরপর দেখো, 2025-এর কয়েকটা গুরুত্বপূর্ণ ডে আমরা দেখে নেবো। ঠিক আছে, পরীক্ষাতে এগুলো আসে। একটা হচ্ছে তোমার 1st জানুয়ারি, 1লা জানুয়ারিকে বলা হচ্ছে গ্লোবাল ফ্যামিলি ডে। ঠিক আছে। 3rd জানুয়ারি, এটা হচ্ছে ডিআরডিও ফাউন্ডেশন ডে। যেগুলো স্টার্ক মার্ক করবো সেগুলো গুরুত্বপূর্ণ। ঠিক আছে। 4th জানুয়ারি, সেটা হচ্ছে ওয়ার্ল্ড ব্রাইল ডে, একটু আগে তোমাদেরকে বলেছি। 5ই জানুয়ারি হচ্ছে ন্যাশনাল বার্ড ডে, মানে জাতীয় পাখি দিবস। 6ই জানুয়ারি হচ্ছে ওয়ার্ল্ড ডে ফর ওয়ার অরফেন্স, এটাও খুব গুরুত্বপূর্ণ। 6ই জানুয়ারি, এই দিন হচ্ছে যারা যুদ্ধের কারণে অনাথ হয়েছে তাদের জন্য। 6ই জানুয়ারি হচ্ছে গুরু গোবিন্দ সিং জয়ন্তী। 8ই জানুয়ারি হচ্ছে তোমার আর্থ রোটেশন ডে, 8ই জানুয়ারি হচ্ছে পৃথিবী ঘূর্ণন দিবস। 9ই জানুয়ারি হচ্ছে এনআরআই ডে বা প্রবাসী ভারতীয় দিবস। ঠিক আছে। আচ্ছা, 10ই জানুয়ারি হচ্ছে ওয়ার্ল্ড হিন্দি ডে। 12ই জানুয়ারি হচ্ছে ন্যাশনাল ইউথ ডে। 13ই জানুয়ারি হচ্ছে লোহড়ি। আর 14ই জানুয়ারি হচ্ছে মকর সংক্রান্তি। লোহড়ি হচ্ছে তোমার কাদের উৎসব জানো? পাঞ্জাবিদের। আর 14ই জানুয়ারি হচ্ছে মকর সংক্রান্তি। 15ই জানুয়ারি হচ্ছে ইন্ডিয়ান আর্মি ডে, খুব গুরুত্বপূর্ণ। 21শে জানুয়ারি, এই দিনটাতে ত্রিপুরা, মণিপুর এবং মেঘালয়, এই 3টা রাজ্য তৈরি হয়েছিল আসাম থেকে ভেঙে, ত্রিপুরা, মণিপুর এবং মেঘালয়।
23শে জানুয়ারি তোমরা আশা করি সকলেই জানো, আমাদের সকলের হিরো নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন। 24শে জানুয়ারি হচ্ছে ন্যাশনাল গার্ল চাইল্ড ডে, জাতীয় কন্যা সন্তান দিবস 24শে জানুয়ারি। আবার 24শে জানুয়ারি রয়েছে তোমার ইন্টারন্যাশনাল ডে অফ এডুকেশন। 25শে জানুয়ারি হচ্ছে ন্যাশনাল ভোটার্স ডে। 25শে জানুয়ারি ন্যাশনাল ট্যুরিজম ডে। এই ভোটার্স ডেটা বেশি গুরুত্বপূর্ণ। 26শে জানুয়ারি এটা হচ্ছে প্রজাতন্ত্র দিবস বা রিপাবলিক ডে। 26শে জানুয়ারি হচ্ছে ইন্টারন্যাশনাল ডে অফ ক্লিন এনার্জি। 26শে জানুয়ারি ইন্টারন্যাশনাল কাস্টমস ডে। 27শে ন্যাশনাল জিওগ্রাফিক ডে। আর 27শে জানুয়ারি হচ্ছে তোমার ইন্টারন্যাশনাল ডে অফ কমেমোরেশন ইন মেমোরি অফ দ্য ভিকটিম অফ দ্য হোলোকাস্ট 2025। 28শে জানুয়ারি হচ্ছে বার্থ অ্যানিভার্সারি অফ লালা লাজপত রায়। লালা লাজপত রায়ের জন্মদিন হচ্ছে 28শে জানুয়ারি। 29শে জানুয়ারি হচ্ছে ইন্ডিয়ান নিউজ পেপার ডে, ভারতীয় সংবাদপত্র দিবস। 30শে জানুয়ারি হচ্ছে শহীদ দিবস এবং 30শে জানুয়ারি হচ্ছে ওয়ার্ল্ড লেপ্রোসি ডে, এটাও মনে রাখবে। 30শে জানুয়ারি হচ্ছে ওয়ার্ল্ড লেপ্রোসি ডে। ঠিক আছে, নেক্সট, কোন কোম্পানি 10 মিনিটের অ্যাম্বুলেন্স সার্ভিস চালু করেছে? জিও, ব্লিঙ্কিট, জোম্যাটো নাকি সুইগি? 10 মিনিটের মধ্যে অ্যাম্বুলেন্স এই যে পলিসি বা এই যে সার্ভিসটা, এটা কোন কোম্পানি চালু করেছে? এটা করেছে তোমার ব্লিঙ্কিট। ঠিক আছে, নেক্সট, প্রজাতন্ত্র দিবসের উপলক্ষে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ চূড়া কোসিয়াসকোতে কে ভারতীয় পতাকা উত্তোলন করেছিলেন? অস্ট্রেলিয়ার সর্বোচ্চ শৃঙ্গ, যার নাম হচ্ছে কোসিয়াসকো। কি নাম? কোসিয়াসকো। এই পয়েন্টটা মনে রাখবে, কোসিয়াসকো। সেখানে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ভারতের জাতীয় পতাকা উত্তোলন কে করেছিল? শিবাঙ্গী পাঠক, অজয় অতুল, শের খান নাকি রহমত মন্ডল? অস্ট্রেলিয়ার সর্বোচ্চ চূড়া কোসিয়াসকোতে, ঠিক আছে, সেখানে ভারতের পতাকা উত্তোলন করেছিল শিবাঙ্গী পাঠক। আচ্ছা, 2025-এর যে রিপাবলিক ডে, ঠিক আছে, এই প্রশ্নটা তোমাদেরকে করানো হলো না। রিপাবলিক ডের চিফ গেস্ট কে ছিল? তোমরা জানো প্রত্যেক বছর একজন মুখ্য অতিথি হয়ে আসে। এই বছর এসেছিল প্রাভো সুবিয়ান্ত। প্রাভো সুবিয়ান্তকে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট, তিনি ছিলেন 2025-এর রিপাবলিক ডের চিফ গেস্ট। ঠিক আছে, দেখো রেল এক্সামের এই ব্যাচটা কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, প্রত্যেকে তোমরা চেষ্টা করবে এই ব্যাচটা নিয়ে নেওয়া। দেখো, ওয়ান টাইম পেমেন্ট মাত্র 1500 টাকা। সেখানে তোমরা 6 মাসের একটা কোর্স পাচ্ছ। সেখানে লাইভ ক্লাস হবে, রেকর্ডেড ক্লাস থাকবে। প্রত্যেক সপ্তাহে তোমাদেরকে টোটাল 18টা করে ক্লাস করানো হবে। পিডিএফ, ইবুক, বাকি অন্যান্য জাস্ট স্টাডি ম্যাটেরিয়াল দরকার। এনটিপিসি এবং গ্রুপ ডি দুটো পরীক্ষা ক্র্যাক করার জন্য তোমাদের যা প্রয়োজন সব কিছু এই ব্যাচটার মধ্যে পাবে। প্রত্যেকটা বিষয়ের এক্সপার্ট কিন্তু এই ব্যাচের মধ্যে থাকবে। ঠিক আছে, আর 15টা ফুল মক টেস্ট থাকবে। তো যারা যারা নিতে চাও তারা এই নাম্বারটাতে যোগাযোগ করো। হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 7550922876। ঠিক আছে, দেখো এটা গেল। এরপর আমরা না কয়েকটা জিনিস দেখবো। 2000 মানে প্রত্যেকবার রিপাবলিক ডের দিন, ঠিক আছে, ভারতের যে সর্বোচ্চ পুরস্কারগুলো রয়েছে, একটা হচ্ছে পদ্মবিভূষণ, একটা হচ্ছে পদ্মভূষণ, আর একটা হচ্ছে পদ্মশ্রী। এই পুরস্কারগুলো মানে যারা পায় তাদের নাম অ্যানাউন্স করে, এবং ভারতরত্ন পুরস্কার যারা পায় সেই নামটাও অ্যানাউন্স করে। কিন্তু 2025-এর ভারতরত্ন বিজেতাদের নাম এখনো অ্যানাউন্স করা হয়নি। তো পদ্মবিভূষণ সেকেন্ড হাইয়েস্ট পুরস্কার, কতজন পেয়েছে? 7 জন পেয়েছে। কে কে পেয়েছে? শ্রী ধুব্বুর নাগেশ্বর রেড্ডি। কিসের জন্য পেয়েছেন? মেডিসিনের জন্য পেয়েছেন, তেলেঙ্গানার থেকে তিনি। জাস্টিস শ্রী জগদীশ সিং খেয়ার, রিটায়ার্ড জাজ,
তিনি পাবলিক অ্যাফেয়ার্সের জন্য চণ্ডীগড়ের। রজনীকান্ত লখিয়া, আর্ট, গুজরাট। লক্ষ্মীনারায়ণ সুব্রমণ্যম, আর্ট। এম.টি. বেসুদেবন নায়ার, লিটারেচার অ্যান্ড এডুকেশন। দেখো পোস্থুমাস মানে হচ্ছে মরে যাওয়ার পর, মৃত্যুর পর পেয়েছে। ওসামু সুজুকি, ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রি। সুজুকি যে গাড়ি রয়েছে তার ফাউন্ডার ওসামু সুজুকি, পোস্থুমাস, জাপানের। ঠিক আছে। শ্রীমতী সারদা সিনহা, বিহারের থেকে তিনি পেয়েছেন। তাহলে 2025-এর একমাত্র নন ইন্ডিয়ান যিনি কিনা পদ্মবিভূষণ পেয়েছেন তার নাম হচ্ছে ওসামু সুজুকি। নেক্সট, পদ্মভূষণ কতজন পেয়েছে? 19 জন। তার মধ্যে একজনকার নাম হচ্ছে শ্রী এ সূর্যা প্রকাশ। সূর্যা প্রকাশ লিটারেচার এবং এডুকেশনের জন্য পেয়েছেন কর্ণাটক থেকে। অনন্ত নাগ, আর্ট, কর্ণাটক। শ্রী বিবেক দেবরয়, লিটারেচার অ্যান্ড এডুকেশন, এনসিটি দিল্লি। যতীন গোস্বামী, আর্ট, আসাম। শ্রী চাকো পেরিপুরাম, মেডিসিন, কেরালা। কৈলাসনাথ দীক্ষিত, আদার্স আর্কিওলজি, এনসিটি। শ্রী মনোহর যোশী, পাবলিক অ্যাফেয়ার্স, মহারাষ্ট্র। নল্লী কুপুস্বামী ছেত্রী, ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রি, তামিলনাড়ু। নন্দমুরি বালকৃষ্ণ, আর্ট, অন্ধ্রপ্রদেশ। পি.আর. শ্রীজেশ, হকি প্লেয়ার, মনে আছে? স্পোর্টসের জন্য কেরালা। পঙ্কজ পাটেল, ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রি, গুজরাট। এইগুলো গেল তোমার পদ্মভূষণ। আরও রয়েছে দেখো, শ্রী পঙ্কজ পাটেল, ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রি, গুজরাট। শ্রী পঙ্কজ উধাস, আর্ট, মহারাষ্ট্র। রাম বাহাদুর রায়, লিটারেচার অ্যান্ড এডুকেশন জার্নালিজম, উত্তরপ্রদেশ। সাধ্বী ঋতম্ভরা, সোশ্যাল ওয়ার্ক। শ্রী এস অজিত কুমার, আর্ট, তামিলনাড়ু। শেখর কাপুর, আর্ট, মহারাষ্ট্র। শোভনা চন্দ্রকুমার, আর্ট, তামিলনাড়ু। সুশীল কুমার মোদি, পাবলিক অ্যাফেয়ার, বিহার। বিনোদ ধাম, সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। আচ্ছা, পদ্মশ্রী পুরস্কার টোটাল 113 জন পেয়েছে। ঠিক আছে, 113 জন। তো এতগুলো নাম মনে রাখার প্রয়োজন নেই, শুধু মনে রাখবে অরিজিৎ সিং যে বিখ্যাত সিঙ্গার, তিনি কিন্তু পদ্মশ্রী পুরস্কারটা এই বছর পেয়েছেন। ঠিক আছে। তাহলে একবার দেখে নাও কি কি পড়লাম। দেখো প্রথমে আমরা কতগুলো প্রশ্ন করেছি যেগুলো পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, দেখো এক মাসে প্রায় 300টার মতো কারেন্ট অ্যাফেয়ার্স হওয়ার কথা, প্রত্যেক দিন 10টা করে করলে। কিন্তু যেহেতু মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স, আমরা কি করলাম, এখানে একটা মানে কয়েকটা প্রশ্ন বাদ দিয়েছি যেগুলো পরীক্ষার জন্য অতটা গুরুত্বপূর্ণ নয়, সেগুলো বাদ দিয়ে যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে আলোচনা করেছি। এবং তার সাথে বিভিন্ন ধরনের যে পুরস্কার বা গুরুত্বপূর্ণ যে দিনগুলো ছিল জানুয়ারিতে, সেগুলো নিয়ে আলোচনা করেছি। ঠিক আছে, তো আমি বলবো যারা প্রস্তুতি নিচ্ছ, যারা চাইছো যে এই বছরই ক্র্যাক করতে, যাদের স্বপ্ন এনটিপিসি এবং গ্রুপ ডি, যারা মন দিয়ে পড়াশোনা করবে এবং যাদের মানে মনে হচ্ছে যে না আমি পড়াশোনা করে কিছু করতে চাই, তারাই কিন্তু ব্যাচটা নেবে। যারা পড়াশোনা করার ইচ্ছা নেই তাদের জন্য এই ব্যাচ কিন্তু নয়। ঠিক আছে, 1500 টাকা যখন নিজের পকেট থেকে তোমরা দিচ্ছ, আমি তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি এখানে একদম বেস্ট ক্লাস পাবে। ঠিক আছে, রেলের পরীক্ষার জন্য এনটিপিসি এবং গ্রুপ ডি প্রত্যেকটা সাবজেক্টের একদম এক্সপার্ট টিচার রয়েছে। ঠিক আছে, জিকে বলো, তারপরে ইংলিশ, ম্যাথ, রিজনিং, প্রত্যেকটা সাবজেক্টে। ঠিক আছে, গ্রুপ ডির জন্য স্পেশাল সায়েন্স টিচারও রয়েছে। ঠিক আছে, সায়েন্স টিচার রয়েছে, প্রত্যেকটা বিষয় তোমাদেরকে এখানে পড়ানো হবে। এতগুলো মক টেস্ট দেওয়া হচ্ছে। ঠিক আছে, এতগুলো ক্লাস, বুঝতে পারছো, সপ্তাহে 18টা ক্লাস, মানে যদি 6 দিন ক্লাস হয়, প্রত্যেক দিন 3টা করে ক্লাস করানো হবে। প্রত্যেকটা ক্লাস তোমাদের লাইভ হবে, তার সাথে রেকর্ডেড ক্লাস তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, তোমরা দেরি না করে, অনেক স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে, খুব বেশি সিট খালি নেই। তো তোমরা যারা হতে চাও তারা অবশ্যই এই নাম্বারটাতে যোগাযোগ করে
জয়েন হয়ে যাও, ঠিক আছে। চলো আজকে এই পর্যন্তই, আজ আমরা এখানেই শেষ করি। পরের দিন আমরা ফেব্রুয়ারি মাসের যে কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে সেটা পরের দিন আমরা আলোচনা করব। চলো টাটা।